সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনিক হসপিটালস ঢাকা। আপনাদেরকে সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। স্ট্রোক হলে কি করবেন? বিশেষ করে আমরা জানি যে কার্ডিওভাস্কুলার ডিজিজের পর আমরা স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রতি বছর অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে এবং যারা বেঁচে থাকেন তারাও পক্ষাঘাতগ্রস্ত হয়ে অকর্মণ্য জীবনযাপন করেন। বলা যাচ্ছে যে তাদের কাজকর্ম থেকে তারা কিন্তু আসলে সরে আসেন, তাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে তারা সেটি ব্যাহত হয়। কিন্তু স্ট্রোককে কিন্তু প্রতিরোধ করা সম্ভব এবং যদি সময় মতো সময়োচিত চিকিৎসাটি যদি দেয়া যায় তাহলে তিনি কিন্তু আগের মতো আবার তার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। স্ট্রোক নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই ভেবে থাকেন স্ট্রোক বোধহয় অনেকে হার্টের রোগ। আসলে স্ট্রোক একটি কিন্তু মস্তিষ্কের রোগ, যেটি অনেক সময় যেটা রক্ত স্বল্পতা এবং রক্তক্ষরণের কারণে হয়ে থাকে। এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই এবং আমাদের সঙ্গে এই আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন ডাক্তার ইশতিয়াক আহমদ, সিনিয়র কনসালটেন্ট নিউরোমেডিসিন ও ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগ, ইউনিক হসপিটালস ঢাকা। ধন্যবাদ ডক্টর অমিত হাসান, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন ডাক্তার AFM আজিম, লিড কনসালটেন্ট স্ট্রোক মেডিসিন, ওয়েস্ট সাফোক হসপিটাল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি টিচিং হসপিটাল এবং গেস্ট লেকচারার, ক্যামব্রিজ ইউনিভার্সিটি মেডিকেল স্কুল, যুক্তরাজ্য। আপনাকে স্বাগত ডাক্তার AFM আজিম আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। জি, আমরা ডাক্তার ইশতিয়াক আপনাকে দিয়ে শুরু করি যে আসলে স্ট্রোক যেটি ব্যাপকভাবে মানুষ কিন্তু সাধারণভাবে বললেই কিন্তু স্ট্রোক সম্পর্কে সবাই জানে, কিন্তু স্ট্রোকের যে প্রসেসটি আসলে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, অনেকের ভুল ধারণা রয়েছে যে হার্ট অ্যাটাককে অনেকে স্ট্রোক ভেবে মেনে ধরে নেয়, অনেকে ব্রেন অ্যাটাককেও কিন্তু আসলে বুঝতে পারে না যে স্ট্রোক কিনা। স্ট্রোকের একটা বেসিক ধারণা আপনার কাছে শুনতে চাই। স্ট্রোক আসলে কাকে বলবো, কী ধরনের হয়, কখন বলবো? ধন্যবাদ ডক্টর অমিত হাসান। ডেফিনেটলি আমাদেরকে জানতে হবে স্ট্রোকটা হচ্ছে মস্তিষ্কের রোগ, হার্টের রোগ নয়, যার জন্য এটাতে ব্যথা হয় না। মস্তিষ্কের যে লক্ষণগুলো দেখা যায় এটা সাধারণত দুভাবে হতে পারে। একটা হচ্ছে জমাট রক্তনালীকে বন্ধ করে দিয়ে স্ট্রোক করতে পারে, আরেকটা হচ্ছে রক্তনালী ছিঁড়ে গিয়ে যেটা রক্তক্ষরণ বলে। সো জমাট রক্ত যেটা রক্তনালীকে বন্ধ করে দেয় সেটা অলমোস্ট 80% স্ট্রোকের পেশেন্টের হয়ে থাকে। তো এটা হলে আমাদের লক্ষণ যেগুলো চিন্তা করতে হয়, মস্তিষ্কের পক্ষাঘাতের জন্য যে একদিক দুর্বল হয়ে যায়, কথা বলতে অসুবিধা হয়, অথবা ব্যালেন্স ভারসাম্যহীনতা হতে পারে এবং চোখে দেখার অসুবিধা হতে পারে। যখনই এই সিমটমগুলো হয় তৎক্ষণাৎ আমাদের জরুরি বিভাগ বা যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যত তাড়াতাড়ি করতে পারবো তত সেটা ভালো, যেখানে আমাদের সময়ের একটা কনস্ট্রেইন্ট আছে। আমরা সেই প্রসঙ্গটিতে আসবো। তার আগে ডাক্তার AFM আজিম আপনার কাছে একটু আসতে চাই যে আসলে স্ট্রোক কাদের বেশি হয়, এর পেছনে যে ঝুঁকিপূর্ণ ফ্যাক্টরগুলো রয়েছে বা রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, এর পেছনে কারণগুলো কি কি সেটাই আমরা একটু জানতে চাচ্ছি। একটা স্বীকার করতেই হবে, স্ট্রোক বয়স্কদের বেশি হয়, কিন্তু তাই বলে যে শুধুমাত্র বয়স্ক লোকদের হয় তা নয়। আমরা 40 বছর, 30 বছর, 50 বছর বয়সের রোগ রেগুলার দেখি। তাহলে একটা হলো সেটা। তার সঙ্গে কিছু কিছু রোগ আছে যার সঙ্গে স্ট্রোক রিলেটেড, যেরকম হাই ব্লাড প্রেশার, আনকন্ট্রোল ডায়াবেটিস, আমাদের যদি কোলেস্ট্রল লেভেল হাই থাকে, আমাদের যদি আমরা স্মোকার হই, আমাদের যদি আমরা বেশ ওয়েট বেশি থাকে, এইসব রোগগুলো বিশেষ করে রিলেটেড টু স্ট্রোকের সঙ্গে। কিন্তু আরেকটা দুটো জিনিস যেটা আমাদের জানা দরকার, একটা হচ্ছে আমাদের হার্টে যদি ইররেগুলার হার্টবিট থাকে, হার্ট যদি ঠিক মতন বিট না করে, যেটাকে বলা হয় এট্রিয়াল ফিব্রিলেশন, সেই রোগ থাকলেও কিন্তু আমাদের স্ট্রোক হতে পারে এবং এটা একটা স্পেসিফিক চিকিৎসা করা যায়। এবং সঙ্গে সঙ্গে একই কথা যে আমাদের যদি যে রক্তনালী যেটা ব্রেনে যাচ্ছে সেটা যদি কোনো সংকোচন থাকে, স্টেনোসিস থাকে, তার থেকে স্ট্রোক হতে পারে। তো সবগুলোর কম্বিনেশন মিলেই স্ট্রোক হয় আর কি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর ইশতিয়াক। আপনার কাছে যেটা আসলে শুনতে চাই সেটি হচ্ছে যে আসলে একটা পরিবারে কেউ যদি একজন বয়োজ্যেষ্ঠ রয়েছেন বা বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন, তো কখন আসলে একটা স্ট্রোক আক্রান্ত হচ্ছেন উনি আসলে অনেক সময় বুঝতে পারেন না, কিন্তু তার আশেপাশের লোকজন যারা রয়েছেন তাদের পক্ষে হয়তো অনেক সময় আইডেন্টিফাই করা সম্ভব হয় যে কিছু প্রোটোকল রয়েছে কিনা। আমরা আসলে ফাস্ট, যেটা আমরা মানে একটা সহজেই স্ক্যান করতে পারি, এরকম একটা টিপস আমাদের দেবেন কিনা? রাইট, আপনি ফাস্টের কথা বলেছেন। সেটা আশেপাশে যারা আছে তারা যদি দেখে যে
মুখ বেঁকে গেছে, এবং এসটা হচ্ছে স্পিচের অসুবিধা, কথা বলতে অসুবিধা, কথাটা আটকে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে যে হাতটা দুর্বল হয়ে পড়ে যাওয়া, যে আমরা যদি দুটো হাত যদি উপরে রাখি একটা হাত পড়ে যাচ্ছে। এই তিনটা জিনিস যার মধ্যে আছে তাকে আমরা সঙ্গে সঙ্গে আশেপাশে যে কেউ এটাকে স্ট্রোক হিসাবে ধরে নিয়ে তাড়াতাড়ি জরুরি মানে হয়তো দেখা গেল যে হঠাৎ করে মুখটা বাঁকা দেখা যায়, উনি হয়তো খেয়াল করেন, কিন্তু তার কলিগ অথবা বাসার পরিবারের সদস্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে তার মুখটা একদিকে বেঁকে গেছে বা কথা ঠিক মতো স্ক্যানিং স্পিচ হচ্ছে, কথা বলতে পারছেন না। এই যদি লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই আসলে এটাকে গুরুত্বের সাথে নিতে হবে। আরেকটি প্রসঙ্গ রয়েছে যে টাইম, যেটা সময়ের সাথে সম্পৃক্ততা, যে কথাটা বলছিলাম, ফার্স্টের একটি জায়গায় লাস্ট হচ্ছে টাইম। এই টাইমটিকে কিভাবে আসলে আমরা নির্ধারণ করব, যে কখন হয়েছে কিভাবে বুঝবো? এই টাইমটাকে আমরা যখন সিমটমটা শুরু হলো সেখান থেকে শুরু, এবং সেটাকে আমরা মানে অ্যাকিউট স্ট্রোকের চিকিৎসা দেওয়ার জন্য 4.5 ঘন্টার মধ্যে আমাদেরকে ক্লট বাস্টিং মেডিসিন বা যে ক্লটটা ব্রেনে যাচ্ছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য যে ওষুধটা ব্যবহার করি সেটা 4.5 ঘন্টার মধ্যে দিতে হবে। তারপরে দিলে সাধারণত এখন বলা হয় যে আমাদের কমপ্লিকেশনটা বেশি হয়। সুতরাং ঝুঁকি ছাড়া চিকিৎসাটা করার জন্য একটা সময়ের একটা লিমিট আছে, এবং এই 4.5 ঘন্টা মানে হচ্ছে যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তার রেজাল্টটা ভালো। আধা ঘন্টার মধ্যে যদি আমরা চিকিৎসাটা করতে পারি তার রেজাল্ট অনেক বেশি ভালো, যেটা আমরা 4.5 ঘন্টায় করবো। এই জিনিসটা রোগীর পাশে যে যারা আছেন তাদেরকে যদি আমরা শিখিয়ে দিতে পারি তাহলে স্ট্রোকের নির্ণয় এবং চিকিৎসাটা আমরা তড়িৎ গতিতে খুব সহজে আমরা করতে পারবো। ডক্টর AFM আজিম, আমি আপনার কাছে শুনতে চাই যে আপনি বাইরে একটা স্ট্রোক ইউনিটের মেডিসিনের প্র্যাকটিস করছেন, সেখানে আসলে স্ট্রোক এই ম্যানেজমেন্টে যেটি আসলে আমরা ডিসেন্ট্রালাইজড পার্টে, যেহেতু হয়তো দূরে কাছে, কিভাবে আসলে সেটা আপনারা ম্যানেজ করে থাকেন, মানে কোনো ধরনের প্রোটোকলটি কি রয়েছে আসলে? না, এটা স্ট্রোক যদি আপনি ট্রিট করতে চান, যেরকম ডক্টর আহমেদ বললেন যে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা দিতে হবে। সুতরাং রোগীকে সবসময় সবচেয়ে তাড়াতাড়ি আসতে হবে। এর জন্য আমাদের জেনারেল পপুলেশন একটা এডুকেশন দরকার। স্ট্রোক ইউনিটে আসার পরে, হাসপাতালে আসার পরে দেয়ার শুড বি অর্গানাইজড স্ট্রোক টিম। এই স্ট্রোক টিমের বিশেষ করে ডাক্তার, নিউরোলজিস্ট বা স্ট্রোক ফিজিশিয়ান থাকবে। ইউ নিড এ স্পেশালিস্ট স্ট্রোক নার্স অ্যান্ড ডক্টরস। আপনার দরকার হয় একটা খুবই ওয়েল স্টাবলিশড স্ট্রোক ইউনিট, যারা জানে কেমন করে স্ট্রোক রোগী দেখতে পারবে, লুক আফটার করতে পারবে, কমপ্লিকেশন দেখতে পারবে। তার সঙ্গে আপনাদেরকে খুব ক্লোজলি কাজ করতে হবে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টের সঙ্গে, কারণ আমাদেরকে বিভিন্ন রকমের স্ক্যান করতে হয়, বিশেষ করে সিটি স্ক্যান করতে হয়, এবং খুব সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করা উচিত। আমরা চেষ্টা করি রোগী হাসপাতালে ঢোকার 20 মিনিটের মধ্যে যেন স্ক্যানটা শেষ করা যায়, যাতে করে আর নেক্সট 10 মিনিটের মধ্যে আমরা তাকে, যে আমরা করছিলাম যে ক্লট বাস্টিং থেরাপি, যেটা থ্রোম্বোলাইসিস বলা হয়, সেটা দেওয়া যেতে পারে, যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন রুগীটা বেটার হয়। যত তাড়াতাড়ি চিকিৎসা দেওয়া হবে তত তাড়াতাড়ি রুগী ভালো হবে। তো এটা ইজ এন অর্গানাইজড ওয়ার্ক। সবাইকে একসঙ্গে যেতে হবে, রুগী আসার সাথে সাথে রুগীকে দেখতে হবে। এবং আমরা বিলিভ করি যে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি বা ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে যদি বাইপাস করা যায়, যদি আমরা জানতে পারি যে রুগী আসছে, স্ট্রোক টিম যদি সামনে একেবারে প্রথমে দরজার সামনে মিট করতে পারে রুগীকে, তাহলে অনেক সময় বাঁচানো যায়। সুতরাং যত অল দ্য সিস্টেমস ইন প্লেস, সবাই যেন জানতে পারে রুগী আসছে এবং রুগীকে মিট করবে, যাতে করে খুব তাড়াতাড়ি অর্গানাইজ ভাবে চিকিৎসা দেওয়া যায়। এইভাবেই স্ট্রোক ইউনিটটা ম্যানেজ করা উচিত ইনিশিয়ালি যখন রুগী আসেন হাসপাতালে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর ইশতিয়াক আপনার কাছে জানতে চাই, হয়তো সেখানে যাতায়াত ব্যবস্থা বা এই যে ট্রান্সপোর্টেশন অথবা যেটা ইমার্জেন্সি যে সিস্টেমগুলো আরও বেশি অর্গানাইজড, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই চিকিৎসাটি আসলে কতখানি আমাদের সাথে সময় উপযোগী এবং কতখানি আসলে করা হচ্ছে? আমি গভর্নমেন্ট সেক্টর শুধুমাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, সেখানে স্ট্রোক ইউনিট রয়েছে এবং সেটি একেবারেই সেন্ট্রাল ঢাকায়। প্রাইভেট সেক্টরে কিছু কিছু জায়গায় হচ্ছে। তো আপনার স্বপ্নটি কি, যে এই স্ট্রোক ইউনিট বা এই জায়গাটিকে আসলে কি সার্বজনীনভাবে করা সম্ভব কিনা? যেহেতু এটা উন্নত বিশ্বে করতে পেরেছে, আমাদেরও করা সম্ভব। এখানে একটা জিনিস, আমাদের ঢাকা
পপুলেশন হচ্ছে 25 মিলিয়ন। তো এখানে অ্যাটলিস্ট 10 থেকে 15টা স্ট্রোক সেন্টার থাকা দরকার। নিজ একা সব কিছু করতে পারবে না। যত আমরা এই জিনিসটা প্রাইভেট হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটালে এই জিনিসটা ছড়িয়ে দিতে পারবো অর্গানাইজড ওয়েতে, ডক্টর আজিম যেটা বললেন, এটা অ্যাজ এ টিম আমাদেরকে দিতে হবে এবং সেটার জন্য আমাদের ট্রেনিং দরকার। একটা সেন্টার যদি হয়ে যায়, সেই সেন্টারটা অন্য সেন্টারকেও তৈরি করতে পারে, অথবা স্যাটেলাইট সেন্টার হিসেবে অন্যান্য সেন্টারগুলোকে রেফারেল হিসেবে তারা কাজ করতে পারে। একটা টিম ওয়ার্কের কথা বলেছেন ডক্টর আজিম, সে একই কথাই বলেছেন যে একটা স্ট্রোক টিম, কম্প্রিহেন্সিভ একটা স্ট্রোক টিম তৈরি করা দরকার, যারা 24/7 যারা আসলে সেখানে অ্যাটেন্ড করতে পারে। সেই জায়গাটিতে আপনারা কিভাবে কাজ করছেন? মানে আমি এই পর্যন্ত যে হসপিটালগুলোতে করে আসছি, সেই টিমের মেইন জিনিসটা হচ্ছে নিউরোলজিস্ট। তার আগে ফার্স্ট পেশেন্ট, মানে ইমার্জেন্সি রুম, জরুরি বিভাগে পেশেন্টটা ফার্স্টে দেখে। তো এই দুইটা ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে ক্লোজ কানেকশন থাকতে হবে। তারপরে পেশেন্টকে ট্রিট করার পরে আইসিইউতে আমাদেরকে রাখতে হয়, যেন কমপ্লিকেশনগুলো কম হয়। এই তিনটা টিম যদি একসঙ্গে কোঅর্ডিনেট ওয়েতে করতে পারে, স্ট্রোকের ভালো কেয়ার নেওয়া সম্ভব। কিন্তু আরও কয়েকটা জিনিস, যেমন রেডিওলজি আছে, ফার্মেসি আছে, নিউরোসার্জারি আছে, ওদেরকেও এই টিমের মধ্যে রাখতে হয়, যাতে আমরা ওভারঅল কেয়ারটা ভালো হয়। এখানে আমরা ডক্টর আজিমও বলতে পারেন, নাম্বার নিডেড টু ট্রিট। হ্যাঁ, যত পেশেন্টের এই নাম্বারটা কম হয়, তত আমরা এফিশিয়েন্টলি টেক কেয়ার করছি। যেটা আর কি আধা ঘন্টার মধ্যে করলে 4টা পেশেন্টকে ট্রিট করলে একটা পেশেন্ট ভালো হবে। আর যদি আমরা 4.5 ঘন্টার মধ্যে করি, সেখানে 9টা কি 10টা পেশেন্টকে ট্রিট করার পরে একটা পেশেন্ট ভালো হবে। মানে এই সময়ের সাথে গুরুত্বটি কিন্তু এখানেই বোঝা যায়। আমি ডাক্তার FM আজিম, আপনার কাছে একটু জানতে চাই যে স্ট্রোক থ্রোম্বোলাইসিস যেটি আপনি বলছেন, অথবা অনেক সময় মেকানিক্যাল যেটা আমরা এম্বোলেক্টমি করা হয়ে থাকে, যে স্ট্রোক একটি দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী, সারা জীবনের জন্য রোগীটি পঙ্গু হয়ে যায়, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। সেটি থেকে তাকে বাঁচানোর জন্য সেটি কিন্তু খুব ভীষণ জরুরি তার পরিবারের জন্য এবং রাষ্ট্রের জন্য। তো সেই জায়গাটিতে এর আউটকামটি কেমন যখন আপনারা থ্রোম্বোলাইসিস করছেন অথবা এম্বোলেক্টমি করছেন? রোগী কি তার স্বাভাবিক জীবনে আগের মতো ফিরে যেতে পারছে কিনা, বা সেক্ষেত্রে আশার আলোটি কি? এটা ইজ ভেরি এফেক্টিভ ট্রিটমেন্ট। আমি দুটো আলাদা করে বলবো। প্রথমে থ্রোম্বোলাইসিস, পরে মেকানিক্যাল থ্রোম্বোলেক্টমি বা এম্বোলেক্টমি। থ্রোম্বোলাইসিসের সময় বলা হয় যে ইউজুয়ালি আপনি যদি 100 জন লোককে থ্রোম্বোলাইজ করেন, তো অ্যাটলিস্ট 33% তারা লেস ডিসেবল হবে, মানে স্ট্রোকটা কম হবে, রিকভারি বেটার করবে। আর আমরা বলি যে প্রায় একজনে 6 জন কমপ্লিট রিকভারি হয়ে যেতে পারে। মানে আপনি থ্রোম্বোলাইজড হবেন, আসবেন, আশা করে যদি ট্রিটমেন্টটা সময় মতন দেওয়া যায়, তাহলে আপনি একদম কমপ্লিটলি ফুললি রিকভার হয়ে যেতে পারেন। মানে আপনি হেঁটে বাসায় যেতে পারেন, কিংবা ইন্ডিপেন্ডেন্ট থাকবেন ভেরি ওয়েল। সো ইটস এ ভেরি এফেক্টিভ ট্রিটমেন্ট। কিন্তু সবাইকে দেয়া যায় না। কিছু কিছু রোগী আছে যারা ক্রাইটেরিয়া মিট করে, যেরকম আমি বললাম যে সময় মতন আসতে হবে, 4.5 ঘন্টার মতন মধ্যে আসতে হবে, তাদের অ্যান্টিকোয়াগুলেন্ট পেলে থ্রোম্বোলাইসিস দেওয়া যাবে না, তাদের যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলে দেওয়া যাবে না। তো সেই সব যদি ক্রাইটেরিয়া মিট করে, তাহলে তাদেরকে থ্রোম্বোলাইসিস করা যায়। আমাদের ইউজুয়ালি দেখা যায় যে 20% রুগীকে থ্রোম্বোলাইজ করা যেতে পারে, 15 থেকে 20% রুগী যারা প্রেজেন্ট করে সময় মতন ক্রাইটেরিয়া মিট করে, তাহলে ফ্যান্টাস্টিক রিকভারি হয়। আর মেকানিক্যাল এম্বোলেক্টমি এবং থ্রোম্বোলেক্টমি আরও এফেক্টিভ। ওটা বলা হয় যে 100 জনে 40 জন ভেরি ওয়েল রিকভার করে, এক্সট্রিমলি ওয়েল, তাদের ডিপেন্ডেন্সি কমে যায়। 20 জন, অলমোস্ট 100 জনে 20 জন হেঁটে বাসা যেতে পারে। সুতরাং, এবং আমি জানি আপনি একজন কার্ডিওলজিস্ট, তারপরেও আমি এখানে সবসময় বলি যে মেকানিক্যাল থ্রোম্বোলেক্টমি 7 times more effective than doing a PCI for ST elevation MI. হ্যাঁ, এবং হ্যাঁ, আই নো ইজ কার্ডিওলজি, এবং কার্ডিওলজি ইজ ভেরি এফেক্টিভ, এবং এটারই ট্রিটমেন্ট দরকার আছে। কিন্তু স্ট্রোকেরও যে ট্রিটমেন্ট যে কত এফেক্টিভ, এটা সবাই জানা দরকার এবং ডেভেলপ করা দরকার। সুতরাং আপনারা যেরকম আলাপ করেছিলেন যে প্রাইভেট সেক্টরে কিছু হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে হচ্ছে না। উই শুড স্টাবলিশ থ্রোম্বোলাইসিস এজ এ রেগুলার ট্রিটমেন্ট ফর প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর, এবং এর জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। কারণ আপনি যে একটা হাসপাতালে সম্ভব নয়, যেরকম আপনারা বললেন, রুগীদেরকে অ্যাক্সেস থাকতে হবে যাতে করে তারা
এই চিকিৎসাটা পায়, এবং এই চিকিৎসা পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে সিস্টেমটা ডেভেলপ করা। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আজিম। ডক্টর ইশতিয়াক, আমরা যদি একটু জানতে চাই ওই কথার সূত্র ধরেই, যে উনি বললেন যে সবার ক্ষেত্রেই আসলে এটি করা নাও যেতে পারে, কিছু মানে কন্ট্রাইন্ডিকেশন রয়েছে যে হয়তো অনেকের ক্ষেত্রে। সেরকম প্রধান প্রধান কন্ট্রাইন্ডিকেশনগুলো আমরা একটু শুনতে চাই, এবং একই সঙ্গে জানতে চাই যাদেরকে করা যাবে না তাদের ক্ষেত্রে আসলে কি হবে, তাদের পরবর্তী কনসিকুয়েন্সটা কি হবে। থ্রোম্বোলাইসিস করা যায় না যাদের ব্লিডিং রিস্কটা বেশি থাকে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্লাড প্রেশার কন্ট্রোল। আমাদের ব্লাড প্রেশার একটা লিমিট আছে 185, নিচেরটা হচ্ছে 110। এর নিচে থাকলে আমরা থ্রোম্বোলাইসিস করতে পারি, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছে, সে 4.5 ঘন্টার মধ্যে আসলেও আমরা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে পেশেন্টটা ইমিডিয়েটলি অ্যাম্বোলেক্টমির জন্য যাবে। যে আমাদের এই পর্যন্ত গাইডলাইন হচ্ছে যদি থ্রোম্বোলাইসিস করা যায়, ফার্স্ট ডু থ্রোম্বোলাইসিস। আচ্ছা, দেন যদি থ্রোম্বোলাইসিস না করা যায়, কনসিডার ফর অ্যাম্বোলেক্টমি। তার মধ্যে আমরা সিটি পারফিউশনটা করে নিই দেখার জন্য যে মিসম্যাচ আছে কিনা। সো যদি সিলেক্টেড পেশেন্টকে আমরা অ্যাম্বোলেক্টমি করি, তার যেটা ডক্টর আজিম বললেন যে অ্যাবাউট 40% দে ডু ভেরি ওয়েল। তো বাংলাদেশে যেটা আমরা করতেছি, ফার্স্টে আমরা থ্রোম্বোলাইসিস চেষ্টা করি, এবং করার সঙ্গে সঙ্গে যখন হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে সিটি অ্যাঞ্জিও, সিটি পারফিউশনটা করে ফেলি, জাস্ট টু সি লার্জ ভেসেল অক্লুশন আছে কিনা। লার্জ ভেসেল অক্লুশন না থাকলে অ্যাম্বোলেক্টমির দরকার নেই। যদি থাকে, পেশেন্ট ইমপ্রুভ করতেছে না, সঙ্গে সঙ্গে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে অ্যাম্বোলেক্টমিটা আমরা করে নিচ্ছি। এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে কুইকলি করার মতো, এবং অ্যাম্বোলেক্টমি করা যায় উইদিন 24 আওয়ার্স। যদি পেশেন্ট আসছে 6 ঘন্টায়, সেখানে স্ট্রোক কোডটা শেষ না, স্টিল উই নিড টু থিঙ্ক অ্যাবাউট অ্যাম্বোলেক্টমি করা যায় কি, করা যাবে কিনা, সেই জিনিসটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। সেই জিনিসটা করতে হবে। একই সঙ্গে আমি এটি জানতে চাই যে এই থ্রোম্বোলাইসিস করার জন্য যে এজেন্টটি আপনারা ব্যবহার করে থাকেন, অ্যালটিপ্লেজ অথবা যে ধরনের ক্লট ব্লাস্টার, তো সেটি আসলে দামটি কি আমাদের সাধারণ মানুষের নাগালের মধ্যে কিনা, বা এই যে অ্যাকিউট একটা জায়গায় করতে হবে, অনেকেই দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট হসপিটাল আসেন কিন্তু পিছিয়ে পড়েন যখন এটি শোনেন, বা এই বিষয়ে আসলে আমরা নীতি নির্ধারণের ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে কোনো ধরনের প্রত্যাশা করেন কিনা যে ছাড়টি? এখানে আমি আর কি দুটা, আমরা অ্যাক্টিলেজ যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাবাউট 50,000 টাকার মতো। আর এখন টেনিকটিপ্লেজও পাওয়া যাচ্ছে। টেনিকটিপ্লেজটা ইজি, আমাদের জুনিয়র ডাক্তাররা কমফোর্টেবল ফিল করে। সেটা আর কি আমাদের ভায়াল যেটা পাচ্ছি সেটা হচ্ছে 50 মিলিগ্রাম ভায়াল। আমাদের যদি সেটাকে 25 মিলিগ্রাম ভায়াল অ্যাভেলেবল করা যায়, তাহলে খরচটা কমে আসে। হ্যাঁ, তো সেটা আর কি যারা নিয়ে আসে তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, সেটা হলে খরচটা আরও কমে আসবে। এখন তারপরেও 50,000 বা 40,000 এটা অনেক বড় খরচ। আমি যখন টেক কেয়ার করি, অনেক পেশেন্ট মানে দামটা শুনেই ওরা আর প্রসিড করে না। সেই ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো কিছু সাহায্য করা যায় কিনা, সেই ধরনের একটা আইডিয়া বা গাইডলাইন তৈরি করলে অনেক, মানে এটি তো আসলে সারা জীবনের ব্যাপার, তাকে এখানে আমাদের বুঝে নেওয়া দরকার যে পেশেন্টটা প্যারালাইজড হয়ে ও কিন্তু আরো 2-3 জনকে ইনভলভ করে ফেলবে ওকে টেক কেয়ার করার জন্য। সেই ওয়ার্কিং আওয়ারটা কিন্তু আমাদের কমে যাবে, অথবা উনি একজন কর্মক্ষম ব্যক্তি ছিলেন, ওনারও প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। তো সেটাকে সেভ করার জন্য ডক্টর ডেভেলপ ওয়ার্ল্ডে ওটা ইন্স্যুরেন্স কভার করে, যার জন্য দে ডোন্ট ওয়ারি অ্যাবাউট এক্সপেন্সেস। কিন্তু বাংলাদেশে আমাদের ইন্স্যুরেন্স নাই। সেক্ষেত্রে কিভাবে এটাকে কিছুটা সাহায্য করা যায়? কারণ একটা কথা বলবো, ইউকেতে কিন্তু ইন্স্যুরেন্স করা হয় না, ইউকেতে ফুলি ফ্রি ট্রিটমেন্ট করা হয় এনএইচএস। ফ্রি ট্রিটমেন্ট আরো ভালো, সেজন্য আসলে সেই চিন্তাটি থাকে। ফ্রি ট্রিটমেন্ট এটা আমাদের গরিবদের জন্য যদি সরকার থেকে কিছুটা সাহায্য থাকে, তাহলে এই জিনিসটা আরেকটু হেল্প হবে। আচ্ছা, ডাক্তার এফএম আজিম, আপনার কাছে একটু জানতে চাই একেবারেই গুরুত্বের সাথে, যে স্ট্রোক পরবর্তী যে জীবনটি, সেই সময়টি কিন্তু অনেকের জন্য ভীষণ কষ্টের। যে কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেলেন বা কারো রিহ্যাবিলিটেশন প্রয়োজন রয়েছে, সোশ্যালি তাকে আবার পুনর্বাসিত করা, এই জায়গাগুলোতে আসলে আপনারা কিভাবে করছেন, বা আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে কিভাবে করা উচিত সেটা একটু জানতে চাই। তার আগে আমি একটা জিনিস একটু বলতে চাই, যদি কিছু মনে না করেন। আমরা থ্রোম্বোলাইসিস এবং থ্রম্বোক্টমি আলাপ করেছি, কিন্তু যে রোগী যারা এই ক্রাইটেরিয়া মিট করে না,
তাদের জন্য কিন্তু চিকিৎসা আছে। জি, জি। মানে তাদেরকে ইমিডিয়েটলি যদি ক্লট বা রক্ত যেখানে বন্ধ হয়ে গেছে চলাচলের জন্য, সঙ্গে সঙ্গে অ্যাসপিরিন দেওয়া দরকার। জি। তার সঙ্গে তার যেরকম বলেছেন যে ব্লাড প্রেশার কন্ট্রোল করা দরকার, এবং যেসব রুগী ব্লাড প্রেশার হাই থাকে যখন আসে, জি। তখন ওই ব্লাড প্রেশার আমরা কমিয়েও থ্রম্বোলাইসিস করা যেতে পারে। তো সেসব জিনিসও করা যায়। অ্যাসপিরিন দেওয়া দরকার, স্ট্রোক ইউনিটে ম্যানেজ করা উচিত। আমরা বিলিভ করি যে স্ট্রোক ইউনিটে ম্যানেজ করা অনেক বেটার, কারণ সেখানে যেসব ট্রেন্ড নার্সেস থাকে তারা মাচ বেটার ইন লুকিং আফটার স্ট্রোক পেশেন্টস। নর্মাল আইসিইউতে আমরা ইউজ করি না, কারণ নর্মাল আইসিইউতে নার্সেসরা সব রকম রুগী দেখে, স্ট্রোক ইউনিটে শুধু স্পেশালিস্ট রাখে। সুতরাং এটাও একটা সামথিং চিন্তা করা প্রয়োজন আছে যে আইসিইউ দরকার হয় না, স্ট্রোক ইউনিটের মধ্যে হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিট আমরা বলি, সেখানে ম্যানেজ করা যেতে পারে। আচ্ছা, সেকেন্ড কথা, সেই হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিটের পার্টই থাকবে, স্ট্রোক ইউনিটের পার্ট থাকে আমাদের শুধুমাত্র ডাক্তার এবং নার্স না, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, ডায়েটিশিয়ানস, এদের সবারই প্রয়োজন আছে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির কথা আমি খুব ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করি, এই জন্য বলি যে অনেক রুগী যাদের স্ট্রোক হয় তাদের সোয়ালিং এ প্রবলেম হয়, এবং তারা ঠিক মতন সোয়ালো করতে পারে না, এবং যদি কিছু খায়, কারণ অনেক সময় এই সোয়ালিং এর ব্যাঘাতের জন্য সে খাওয়া লাংসে গিয়ে নিউমোনিয়া করতে পারে, এবং নিউমোনিয়া করে অসুস্থ হতে পারে, মৃত্যুবরণ করতে পারে। তার জন্য স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দরকার আছে, যারা অ্যাসেস করবে তার সোয়ালো প্রবলেম আছে কিনা, এবং অ্যাডিকুয়েটলি সেই জন্য সেরকম খাওয়া দিবে। অনেক সময় ফ্লুইডটাকে একটু থিকেন করতে হতে পারে, কিন্তু খাওয়াটা একটু নরম ভাবে দিতে হতে পারে, কিংবা কমপ্লিটলি নির্বাক মাইন্ড থেকে এনজি ফিডিং করতে হতে পারে। যখন এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং স্পেশালিস্ট, এবং এই জন্য আমরা মনে করি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ইমিডিয়েটলি রুগী দেখতে হবে, এবং যেসব নার্স সামনে দেখবে রুগীকে তারা ট্রেন্ড হতে হবে, এবং ডাক্তারদেরকেও, যাতে করে সোয়ালো ইম্পায়ারমেন্ট চেক করতে পারে। এটা শুধুমাত্র যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট লাগবে দরকার নেই, ইনিশিয়াল চেক কিন্তু করা যায় স্পেশালিস্ট নার্স দ্বারা কিংবা ডাক্তার দ্বারা। দ্বিতীয় কথা, এই ইনিশিয়াল ট্রিটমেন্টের পরে ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি ইমিডিয়েটলি দেখতে হবে রুগীকে, যেদিন স্ট্রোক হয় পারলে সেদিনে দেখতে হবে, এবং সেদিন থেকে এবং তার পরের দিন থেকেই তাদের রিহ্যাবিলিটেশন শুরু করতে হবে। দেয়ার শুড নট বি এনি পিরিয়ড অফ রেস্টিং ইন বেড, তাদের যে ওয়েট করতে হবে। ফিজিওথেরাপি শুড স্টার্ট দ্য ডে অফ দ্য অ্যাডমিশন অফ দ্য ডে আফটার। এবং ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপিস্ট যারা, তারা অলসো হেল্পস কি করে, তাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এ হেল্প করতে পারে, যে কেমন ভাবে তারা ড্রেস, মানুষের প্যারালাইসিস জন্য তারা নিজেদেরকে ড্রেস করতে পারে না, খেতে পারে না, এইসব সব কিছুর হেল্প করার জন্য এই যে প্যাকেজ হতে হবে, তাদের বলে আমরা গোল ডিরেক্টেড। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোগীর জন্য ইন্ডিভিজুয়াল প্যাকেজ থাকতে হবে, তারা কি কি অ্যাকশনস এবং তাদের কি কি প্রয়োজন আছে, কি কি থেরাপি দিতে হবে, যাতে করে তারা ইন্ডিপেন্ডেন্স রিগেইন করতে পারে। তো এগেইন ইট ইজ এগেইন এ স্ট্রাকচার প্রোগ্রাম ফর ইন্ডিভিজুয়াল পেশেন্টস আমরা করতে হবে, যাতে করে অ্যাজ এ টিম দ্য পেশেন্ট ক্যান ইমপ্রুভ। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর এফ এম আজিম। ডক্টর ইশতিয়াক, আমরা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে পরিবারই তার একমাত্র পরবর্তী সহায় হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ফ্যামিলি এডুকেশন বা পরিবারের যে সদস্য তাকে দেখভাল করছে স্ট্রোক পরবর্তী সময়, তাদের কাউন্সেলিং, এডুকেশন এবং এই রোগীটিকে দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা প্রয়োজন হয়। তার দিনের পর দিন ফিজিওথেরাপি লাগতে পারে, মেডিকেশনগুলো কন্ট্রোল রাখতে হতে পারে, ফলো আপ লাগতে পারে। এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজড হয় দীর্ঘদিন থাকার পর। এই বিষয়টিতে আপনারা আসলে কিভাবে চ্যালেঞ্জ নিচ্ছেন? এই আমরা যে স্ট্রোক সেন্টারের কথা বলছি, এতক্ষণ আমরা কথা বললাম অ্যাকিউট স্ট্রোকের ম্যানেজমেন্টের ব্যাপারে। অ্যাকিউট স্ট্রোকটা হয়ে যাওয়ার পরে যে কয়টা দিন পেশেন্ট হসপিটালে থাকে, এটা আমাদের কাছে বিশেষ করে চিকিৎসকদের কাছে একটা অপরচুনিটি, যে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলিকে কিভাবে এডুকেট করা যায়। এডুকেশনটা কিসের উপরে হবে? আমরা ওই সময়টাতে বুঝে ফেলি যে পেশেন্টের কী কী রিস্ক ফ্যাক্টর আছে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, টোবাকো ইউজ, স্লিপ অ্যাপনিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেগুলো আছে স্ট্র্যাটিফাই করে পেশেন্টের ফ্যামিলিকে এবং পেশেন্টকেও বলে দেওয়া হয় যে এগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে। একদম ঠিক আছে। এবং অ্যাকিউট স্ট্রোকের জন্য কতগুলো কমপ্লিকেশন আমাদের হয়, সেটাও আমরা ওই সময়টাতে যাতে না হয়, আউটকামটা যেন ভালো হয়। কী কী কমপ্লিকেশন একটা ডক্টর আজিম বললেন, অ্যাসপিরেশন নিউমোনিয়া। আগে কোর মেজারের মধ্যে ডিসফেজিয়া স্ক্রিনিংটা ছিল, এখন এটা পার্ট অফ ট্রিটমেন্ট, এটা এখন আলাদাভাবে বলা হয় না, এটা আমাদেরকে করতেই হবে যে যাতে অ্যাসপিরেশন নিউমোনিয়া না হয়। তারপরে টোবাকো ইউজটা, সেটা এডুকেশনের মধ্যে চলে আসছে, সেটাও এখন নাই। আমরা পেশেন্ট
এবং পেশেন্টের ফ্যামিলিকে এডুকেট করতে হবে, এটা থেকে দূরে থাকতে হবে। আর ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল আমরা ইনিশিয়েট করি এবং সেটা যেন ফ্যামিলি মনিটর করে, এই জিনিসগুলো যেন কন্ট্রোলে থাকে যাতে আরেকটা স্ট্রোক না হয়। তারপরে ফিজিক্যাল থেরাপি, যেটা ডক্টর আজিম বললেন, যে স্ট্রোক হওয়া মানে যত তাড়াতাড়ি পেশেন্টটাকে বেড থেকে বের করা যাবে তার কমপ্লিকেশনগুলো আমাদের কমবে। অনেক সময় হয় যে পেশেন্টকে বেডে রেখে বেড সোর পর্যন্ত হয়ে যায়। এই জিনিসটা স্ট্রোকের ক্ষেত্রে না হওয়ার কথা। এই যে তাকে 2 ঘন্টা পর পর মুভ করা হয় না, অথবা পেশেন্ট মুভ করতে পারে কিন্তু তাকে এনকারেজ করা হয় না যে বেড থেকে বের হওয়া। তো এই জিনিসটা আর কি আমরা যারা টিম হিসাবে টেক কেয়ার করি, এই জিনিসটা সবাইকে জানতে হবে, শুধু নার্সদের না, আমাদের ফিজিশিয়ান আমরা যখন যাই সেটা হচ্ছে কিনা সেটাও আমাদেরকে মনিটর করতে হবে। এবং যেটা উনি আরও ভালোভাবে বললেন যে স্পিচ প্যাথোলজিস্ট বা স্পিচ থেরাপি প্লাস ফিজিক্যাল থেরাপি দুটারই দরকার, এই জিনিসটা আমাদের দেশে নাই। সুতরাং আমাদের এই জিনিসটা করাতে হয় ফিজিক্যাল থেরাপিস্ট দিয়ে, কিন্তু ওদের জানতে হবে এই জিনিসটা জানতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইশতিয়াক। ডক্টর FM আজিম, আমি আপনার কাছে একেবারে শেষ পর্যায়ে জানতে চাই, আসলে এই যে স্ট্রোকের যে কম্প্রিহেন্সিভ কেয়ার, যেটি একেবারে আপনাদের ইউকেতে যেটি আপনারা করছেন রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে, তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি প্রথমেই বলেছি এটি ভিন্ন, এবং সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে স্ট্রোক তো শুধুমাত্র শহরকেন্দ্রিক চিকিৎসা হতে পারে, রোগ তো আর শহরকেন্দ্রিক নয়, সেটি সারা দেশে বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে, এবং পেরিফেরিতে বা রুট লেভেলে যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আপনার দৃষ্টিকোণ থেকে আসলে বাংলাদেশের স্ট্রোকের, অ্যাকিউট স্ট্রোক বিশেষ করে চিকিৎসা উন্নতির ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন? এটা আমার জন্য ডিফিকাল্ট বিদেশে থাকা অবস্থা, কিন্তু যেটা করা উচিত যে মানে গভর্নমেন্টের থ্রু থেকে একটা স্ট্রাকচার্ড প্রোগ্রাম থাকতে হবে। ইংল্যান্ডেও একই অবস্থা ছিল, একসময় স্ট্রোক কেয়ার খুবই পুরো ছিল, ভালো ছিল না, এবং গভর্নমেন্টের একটা পলিসি থাকতে হবে যে দেয়ার হ্যাজ টু বি এ স্ট্রাকচার ইন সেটিং আপ দ্য স্ট্রোক সার্ভিস থ্রু আউট দ্য কান্ট্রি। আমি সবটার সঙ্গে কমপ্লিটলি এগ্রি করি। এটা ঢাকা কেন্দ্রিক চিকিৎসা হলে চলবে না, এটা সারা আমাদের দেশের সবারই এই চিকিৎসা পাওয়া উচিত, এবং সেজন্য এটা শুরু করতে হবে গভর্নমেন্টের থেকে। আমাদের সে প্রাইভেট এবং গভর্নমেন্ট বেস চিকিৎসা আমি জানি, সুতরাং দুই সেক্টরই সেই জিনিসটা ডেভেলপ করতে হবে, এবং এর জন্য প্রচুর এডুকেশনের দরকার আছে। অবশ্যই এডুকেশন ট্রেনিং এর প্রয়োজন আছে, যাতে করে সব, আপনি যেরকম বললেন জেলা উপজেলায় যেন ডাক্তাররা স্ট্রোক ট্রিটমেন্টে ট্রেন্ড হয়। এবং ডক্টর আহমেদ একটা কথা বলেছিলেন যে এইনির সঙ্গে যোগাযোগ থাকতে হবে, এইনি ডাক্তারদেরও ট্রেনিং হতে হবে, কেমন করে পিক করতে হবে স্ট্রোক, কারা মিট করছে ক্রাইটেরিয়া, যাতে করে সঙ্গে সঙ্গে রেফার করতে পারে যদি দেরি না করে। তো এই স্ট্রাকচার করতে হবে সবাইকে। প্রথম কথা রিয়েলাইজেশন হবে যে স্ট্রোকের চিকিৎসা দেয়া যায়। অনেক সময় ধারণা ছিল স্ট্রোক হলে কিছু করা সম্ভব নয়, এই জিনিসটা চেঞ্জ করতে হবে আমাদের মানসিকতা। জানতে হবে যে চোখের চিকিৎসা আছে, প্রিভেন্ট করা যায় স্ট্রোক, সেটা একটা ইম্পর্টেন্ট। আপনি যেরকম বললেন আপাতত অ্যাকিউট চিকিৎসা যদি নাও দেওয়া যায়, আমরা স্ট্রোকের পরে কিন্তু যেন আবার স্ট্রোক না হয় তার জন্য বেশ অনেক কিছু জিনিস করা উচিত। ব্লাড প্রেশার কন্ট্রোল করা উচিত, আমরা বিলিভ করি ব্লাড প্রেশার টার্গেট হওয়া উচিত 130/80 নিচে। আমাদের কোলেস্ট্রল খুব স্ট্রং ক্লিয়ারলি ট্রিট করতে হবে। কোলেস্ট্রল 4 মিলিমোলস, আমরা মিলিমোলসে করি 4 মিলিমোলসের নিচে, এবং এলডিএল কোলেস্ট্রল যেটা খারাপ কোলেস্ট্রল সেটা অ্যাটলিস্ট 1.8 এর নিচে রাখা উচিত হবে। তারপরে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে, অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে একরকম চিকিৎসা আছে বলে অ্যান্টিকোয়াগুলেন্টস, বাংলাদেশে সব পাওয়া যায়, এপিক্সেব্যান, ইডক্সেব্যান, এই জাতীয় ট্রিটমেন্ট দিতে হবে। সুতরাং আমাদের স্ট্রোক প্রিভেনশন কিন্তু করতে হলে কিন্তু ঢাকা শহর না, যে কোনো জায়গায় যে কোনো ডাক্তার এই চিকিৎসা দিতে পারে টু স্টপ রিকারেন্ট স্ট্রোকস অ্যাজ ওয়েল। সুতরাং ইয়েস, স্ট্রাকচার প্রোগ্রাম, তার সঙ্গে ইনভেস্টমেন্ট হয়তো কিছু লাগবে, এই ব্যাপারে আমি বলার থেকে আপনারা বেটার বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর FM আজিম। আমি একেবারে শেষ দিকে ডক্টর ইশতিয়াক আহমেদ আপনার কাছে একদম টেক হোম মেসেজ জানতে চাই যে স্ট্রোক প্রতিরোধ করার জন্য আসলে আমাদের জীবনধারার যদি কয়েকটি টিপস আমাদেরকে বলেন, যে প্রতিদিন আমরা যে কাজগুলো করলে স্ট্রোককে আমরা প্রতিরোধ করতে পারবো। ঠিক আছে, এমনিতে স্ট্রোক প্রতিরোধ করাটাই হচ্ছে সবচেয়ে এফেক্টিভ, কস্ট এফেক্টিভ আমি বলবো। এই ক্ষেত্রে আর কি আমি নিউরোলজিস্ট কাছে সব রেফারেল আসে, কিন্তু প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের কাছে যখন যায় পেশেন্ট, আমরা যদি রিস্ক ফ্যাক্টরগুলোকে স্ট্র্যাটিফাই করে ওগুলোকে কন্ট্রোল করার দরকার, সেটা যদি একটা নর্মে মানে আমাদের করণীয় এর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে স্ট্রোকের
রিস্কটা কমে যায়। আর ইন্ডিভিজুয়াল পেশেন্টদের স্ট্রোকের রিস্কটা কমানোর জন্য যখনই আমাদের রিস্ক ফ্যাক্টর থাকে, ফিজিক্যালি যত অ্যাক্টিভ হওয়া যায় এবং আমাদের খাদ্য অভ্যাসটাও চেঞ্জ করতে হবে, হ্যাঁ, যাতে আমাদের বিশেষ করে গ্রামের দেশে আমাদের মানে খাওয়া দাওয়ার মধ্যে লবণের পরিমাণটা বেশি থাকে, সেটাকে কমাতে হবে। এবং কোলেস্টেরলের পরিমাণটা কমানোর জন্য মাংসের পরিমাণটা যদি আমরা কম করে খাই তাহলেও সেটা কম রাখা যেতে পারে। আর রেগুলার এক্সারসাইজ করা, প্রতিদিন অন্ততপক্ষে হাঁটা, সকাল বিকাল হাঁটা আধা ঘন্টা, আমি এমনিতে 15 মিনিট থেকে আধা ঘন্টা যদি হাঁটা যায় তাহলে এই রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল থাকে, স্ট্রোকের রিস্কটা কমে যায়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইশতিয়াক আহমেদ এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তার এফএম আজিম আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ ডক্টর আজিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ স্ট্রোক হলে আসলে আমরা কি করতে পারি এবং স্ট্রোক প্রতিরোধের জন্য আসলে কি করা দরকার, সবগুলো বিষয় নিয়ে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্রোকের যে প্রাথমিক যে লক্ষণগুলো রয়েছে সেগুলোকে আগে জানতে হবে এবং আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব স্ট্রোক রোগীকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এবং স্ট্রোকের আধুনিক চিকিৎসা রয়েছে যার মাধ্যমে আমরা হয়তো তাকে আগের অবস্থায়, কর্মক্ষম অবস্থায় আবার ফিরে পেতে পারি। একই সঙ্গে স্ট্রোক প্রতিরোধী কিন্তু হচ্ছে সবচেয়ে বড় যে কাজটি, সেটি হচ্ছে যে প্রতিদিন অন্ততপক্ষে নিজেকে সচল রাখা, আমাদের খাদ্যাভ্যাসটিকে সুষম রাখা এবং সঠিক রাখা। একই সঙ্গে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ রয়েছে বা উচ্চ মাত্রায় কোলেস্ট্রলের মাত্রা রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করা, তাহলে হয়তো আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো। সবাই ভালো থাকবেন, স্ট্রোক থেকে দূরে থাকবেন।